সবাইকে স্বাগত সন্ধ্যার মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছে কাজী রওশন সাকি। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল করে হাইকোর্টের দেওয়া রায়ে 1 মাসের জন্য স্থিতাবস্থা দিয়েছে আপিল বিভাগ। এরপরও কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা। আদালত নয়, নির্বাহী বিভাগের কাছ থেকে এর স্থায়ী সমাধান চেয়েছেন তারা। এদিকে দিনভর সড়ক ও রেলপথ অবরোধে স্থবির হয়ে পড়ে ঢাকা। এতে চরম ভোগান্তিতে পড়েন মানুষ। বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে চীন। সকালে বেইজিংয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে এই প্রতিশ্রুতি দেওয়া হয়। পরে দুই দেশের মধ্যে 21টি সমঝোতা স্মারক এবং 7টি প্রকল্পের ঘোষণাপত্রে সই করে দুপক্ষ। সরকারি হিসেবে চাহিদার তুলনায় দেশে কৃষি পণ্যের উৎপাদন পর্যাপ্ত, তারপরও বাড়ছে কিছু পণ্যের আমদানি। কেন এমন বাস্তবতা? এই প্রশ্নে বিশ্লেষকরা বলছেন, সঠিক পরিসংখ্যান না থাকায় উৎপাদনের প্রকৃত চিত্র আসছে না, যা ভবিষ্যতে কৃষি নীতি কিংবা আমদানি চাহিদার হিসেব পেতে সমস্যা করবে। মাঠ পর্যায় থেকে সঠিক তথ্য নেওয়ার তাগিদ দিয়েছেন তারা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। কোটা ব্যবস্থার সংস্কার ইস্যুতে হাইকোর্টের রায়ের উপর আপিল বিভাগের স্থিতাবস্থা জারির পরও অবরোধ কর্মসূচি চালিয়ে যাচ্ছে আন্দোলনরত শিক্ষার্থীরা। দর্শক, এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর শাহবাগ থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সিনিয়র রিপোর্টার মাহমুদুল হাসান। আমরা এখন চলে যাচ্ছি মাহমুদের কাছে। মাহমুদ, পরিস্থিতি কেমন দেখছেন এবং নতুন কর্মসূচি কখন ঘোষণা করবে? সাকি, দিনভরই কিন্তু এই শাহবাগ শহর রাজধানীর প্রায় 17টি স্থানে তারা বাংলা ব্লকেট করেছিল। সেই কর্মসূচি পালন করছিল শাহবাগের এই আন্দোলনরত শিক্ষার্থীরা, এবং এখান থেকে নেতৃত্ব দিচ্ছিলেন। এখান থেকে তারা নতুন কর্মসূচি এবং এই কর্মসূচিতে কি আসবে তারা এখনো সিদ্ধান্ত নেননি, কারণ এখানে 17টি পয়েন্ট থেকে বিভিন্ন শিক্ষার্থীরা তারা আসছেন। এসে তারা এখানে মিটিং করছেন। মিটিং করে তারা একটা সময় নির্ধারণ করেছেন যে 7:30 থেকে 8টার মধ্যে তারা এই কর্মসূচি ঘোষণা করবেন। একটু আগেই তারা যে কর্মসূচি পালন করছিলেন যে এখানে কোনোভাবেই কোটাকে তারা এভাবে মেনে নেবেন না। এখানে তারা বিভিন্ন ধরনের কর্মসূচির মধ্যে কেউ গান গাইছেন, কেউ কবিতা আবৃত্তি করছেন, যার যেমন যেটা জানা আছে সেটাই করছেন। মাঝে মাঝেই তারা কোটা বিরোধী আন্দোলনের জন্য তারা স্লোগান দিচ্ছিলেন। এখানে একটু আগেই মাগরিবের আজানের জন্য কিছু সময় বিরতি দিয়েছে, এবং সেই সময়টার জন্য সবাই কিন্তু এখন নিশ্চুপ আছে। কিন্তু সবার একটাই কথা, এখানে বাংলাদেশে কোনো শিক্ষা ব্যবস্থা এবং চাকরির ক্ষেত্রে কোনো কোটা থাকবে না। তারা সিদ্ধান্ত একটাই, এটা সরকারকে মেনে নিতে হবে। যার কারণে তারা যতক্ষণ পর্যন্ত সরকার তাদের এই দাবিটা মেনে না নেবে, ততক্ষণ পর্যন্ত শিক্ষার্থী এই শাহবাগ মোর্চার রাজধানী সহ সারা দেশে যেভাবে অবস্থান করছে সেভাবেই তারা থাকবে। এতক্ষণ পর্যন্ত তারা এটি জানিয়েছে। সাকি, মাহমুদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, শাহবাগ শিক্ষার্থীদের আন্দোলনের খবর জানাচ্ছিলেন মাহমুদুল হাসান। আজ দিনভর সারা দেশে রাজপথ ও রেলপথে অবরোধ কর্মসূচি পালন করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে অনেক জায়গায় যানবাহন চলাচল স্থবির হয়ে যায়, ফলে চরম ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। দাউদ হাসানের রিপোর্ট। সকাল 10টার পর থেকে শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে। শিক্ষার্থীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন সেখানে। এরপর কলা ভবনের সামনে দিয়ে মহসিন হল, ভিসির বাসভবন, টিএসসি ঘুরে শাহবাগের দিকে এগোয় মিছিল। বারডেম হাসপাতালের সামনে মিছিল পুলিশের ব্যারিকেড ভেঙেই এগিয়ে যায়। বাংলা মোটর, কারওয়ান বাজার, ফার্মগেট সহ রাজধানীর অন্তত 20টি গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা।
যতক্ষণ আপনি চোখ বন্ধ করে থাকবেন তাছাড়া আপনি দেখতে পাবেন যে এটা বৈষম্য। আপনি দেখছেন এত % কোটা, তার উপর এখন প্রশ্ন ফাঁসের মতো একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি। আমাদের দাবি যতক্ষণ না মানা হবে, রায় যতক্ষণ না আমাদের পক্ষে আসবে, আমাদের আন্দোলন আরো বেগবান করা হবে। আমাদের অবশ্যই মূল্যবান সময় নষ্ট হচ্ছে, তবে আমাদের যে দাবিটা সেটা আরো মূল্যবান, আরো বেশি মূল্যবান। এটা বৃহৎ স্বার্থে দেশের জন্য, দেশের মানুষের জন্য আমাদের এই ত্যাগটুকু সাময়িকভাবে করতে হবে। এরই মধ্যে খবর আসে আপিল বিভাগ 4 সপ্তাহের স্থিতাবস্থা দিয়েছে হাইকোর্টের রায়ের উপর। এমন রায়ে তারা সন্তুষ্ট নয় উল্লেখ করে বলেন কোটার বিষয়ে স্থায়ী সমাধানের আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। হাইকোর্ট ইতিমধ্যে তালবাহানা শুরু করছে, যে তালবাহানা বাংলার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ এবং বাংলার ছাত্র সমাজ কখনোই মেনে নিতে পারে না। এই কুঠাপথা একটা বৈষম্য, সেই বৈষম্যের অবসান ঘটার পূর্ব পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত অবসান ঘটে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে আমাদের লড়াই সংগ্রাম আন্দোলন চালিয়ে যাব। আমাদের হাইকোর্টের কাছে কোনো এক্সপেকটেশনও ছিল না আসলে। আজকে যদি হাইকোর্ট যে কাজটি করতে 18 পরিপত্র বহাল করে দিত, তারপর আমাদের যে কর্মসূচি সেটা চলতেই থাকতো। কারণ আমাদের যে দাবিটি, সেই দাবিটি আসলে নির্বাহী বিভাগের কাছে, এবং নির্বাহী বিভাগে একমাত্র আমাদেরকে এই রাজপথ থেকে পড়ার টেবিলে ফিরিয়ে নিয়ে যেতে পারে। এদিকে বাংলা ব্লকেট কর্মসূচিতে অচল হয়ে পড়ে রাজধানী। অনেকে পায়ে হেঁটেই গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। একই দাবিতে রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ করে আন্দোলনরত শিক্ষার্থীরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। সকালে খুলনা যশোর মহাসড়কের নতুন রাস্তার মোড় অবরোধ করে শিক্ষার্থীরা। অপরদিকে দৌলতপুরের শিক্ষার্থীরা বেনাপোল থেকে খুলনা রেলপথ অবরোধ করে। চট্টগ্রামে সকাল 10টা থেকে দেওয়ানহাট এলাকা রেলপথে অবরোধ করে শিক্ষার্থীরা। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা। এদিকে দুপুরে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল করে হাইকোর্টের দেয়া রায়ের উপর 4 সপ্তাহের স্থিতাবস্থা দেয় আপিল বিভাগ। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ সকালে এই সিদ্ধান্ত জানায়। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানান প্রধান বিচারপতি। পরে অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন জানান, আপিল বিভাগ স্থিতাবস্থা বজায় রাখতে বলেছেন। কোটা পদ্ধতি বাতিল করে 2018 সালের 4 অক্টোবর পরিপত্র জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে 2021 সালে রিট হয়। এর রায়ে গেল 5 জুন কোটা পদ্ধতি বাতিলের পরিপত্রকে অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। আজ তার উপর স্থিতাবস্থা জারি হলো। যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকবে। যে চাকরিগুলো যেগুলো চলমান আছে সেগুলো যে অবস্থায় ছিল সেগুলো সবই ঠিক থাকবে। এটা আর এখন এই স্ট্যাটাস কোর কারণে হাইকোর্টের রায়টা এখন আর হচ্ছে না। এখন ওনাদের স্ট্যাটাস কোটাই কার্যকর হবে, বহাল হবে। এবং এখন যেহেতু স্ট্যাটাস কো আছে, যেগুলো ছিল এগুলো সবগুলো থাকবে। এখন এর প্রেক্ষিতে যে প্রক্রিয়াগুলো আছে সবগুলোতেই মেধার যারা এই কোটা পদ্ধতি যে 2018 যে সার্কুলার সেই অনুযায়ী চলবে। 3টা নির্দেশনা দিয়েছেন। একটা হচ্ছে স্টুডেন্টদেরকে, আন্দোলনকারী ছাত্রছাত্রী যারা রয়েছে তাদেরকে ক্লাসে ফিরে যাওয়ার জন্য বলেছেন, এবং ভাইস চ্যান্সেলর মহোদয় যারা রয়েছেন তাদেরকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য বলেছেন। আর আন্দোলনকারী শিক্ষার্থীরা ACP যখন হিয়ারিং হবে তারাও আইনজীবীর মাধ্যমে অংশগ্রহণ করতে পারবে। শিক্ষার্থীদের আদালতের নির্দেশ মেনে ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আর জনদুর্ভোগ হয় এমন কর্মসূচি পরিহার করে আন্দোলনকারীদের ধৈর্য ধরার অনুরোধ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এই আহ্বান জানান। ধৈর্য ধারণ করতে বলবো। মানুষের দুর্ভোগ সৃষ্টি হতে পারে, এ ধরনের কর্মসূচি পরিহার করে আদালতের নির্দেশনা অনুযায়ী যার শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার অনুরোধ করছি। আপনারা ধৈর্য ধরে, আপনাদের আইন শৃঙ্খলা বাহিনী কিংবা দেশের সরকার আপনাদের বিরুদ্ধে নয়, আমরা আপনাদের শক্তিতেই শক্তিমান। আপনারা এইরকম ভাবে যদি রাস্তায় বসে পড়ে তাহলে তো জনগণের দুর্ভোগ হবে। বাংলাদেশকে $1 বিলিয়ন অর্থনৈতিক সহায়তা দেয়া ও বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশ থেকে পণ্য আমদানি বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে চীন। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। বৈঠকের পর দুই দেশের মধ্যে 21টি সমঝোতা স্মারক সই এবং 7টি প্রকল্পের ঘোষণাপত্র সই হয়।
চীন সফরের তৃতীয় ও শেষ দিন সকালে বেইজিংয়ে গ্রেট হল অব দ্য পিপলে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা। এ সময় চীনা সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় অতিথিকে গার্ড অব অনার প্রদান করে। গ্রেট হলে দুই দেশের প্রতিনিধিদের নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক করেন লি কিয়াং এবং শেখ হাসিনা। রোহিঙ্গা ইস্যু ছাড়াও ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পরে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে চীনের সহযোগিতার বিষয়টিতে গুরুত্ব দিয়ে ওই দেশের সঙ্গে 21টি সমঝোতা স্মারক সই এবং 7টি প্রকল্পের ঘোষণাপত্রে স্বাক্ষর করা হয়। 21টি সমঝোতা স্মারকের মধ্যে গুরুত্বপূর্ণ স্মারক হল ডিজিটাল অর্থনীতিতে বিনিয়োগ সহায়তা শক্তিশালী করা, ব্যাংকিং এবং ইন্স্যুরেন্স নিয়ন্ত্রণ কৌশল, ষষ্ঠ বাংলাদেশ চীন মৈত্রী সেতু সংস্কার ও বরিশালের বাউফলে নবম বাংলাদেশ চীন মৈত্রী সেতু প্রকল্পের MOU সই। এছাড়া বন্যার মৌসুমে ব্রহ্মপুত্র নদীর পানি সংক্রান্ত তথ্য বাংলাদেশকে দেওয়ার বিষয়ক সমঝোতা স্মারক নবায়ন করা হয়। আর 7টি প্রকল্পের ঘোষণাপত্রের মধ্যে গুরুত্বপূর্ণ দুটি ঘোষণাপত্র হল চীন বাংলাদেশ মুক্ত বাণিজ্য চুক্তি বিষয়ে যৌথ সমীক্ষার সমাপ্তি এবং দুই দেশের দ্বিপাক্ষিক বিনিয়োগ বৃদ্ধি চুক্তির আলোচনা শুরু করা। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের সার্বিক দিক নিয়ে ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী। চীনের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে $1 বিলিয়ন ইকোনমিক অ্যাসিস্ট্যান্স দেওয়ার কথা ঘোষণা করেছেন। চায়নার সাথে যে আমাদের ট্রেড গ্যাপ আছে সেটি কমানোর উপর বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করেছেন এবং সেই ক্ষেত্রে চাইনিজ প্রধানমন্ত্রীও বাংলাদেশ থেকে আরও বেশি পণ্য আমদানির কথা তিনি বলেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী ব্রিক্স যেভাবে সিদ্ধান্ত গ্রহণ করে যে কোনো ফরম্যাটে অন্তর্ভুক্তির কথা উল্লেখ করেছেন এবং চায়না এক্ষেত্রে সমর্থন করবে বলে জানিয়েছে। বিকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা। চাইনিজ প্রেসিডেন্ট তিনি বলেছেন বাংলাদেশকে গ্রান্ট এবং ইন্টারেস্ট ফ্রি লোন, কনসেশনাল লোন এবং কমার্শিয়াল লোন এই 4 খাতেই চায়না সহযোগিতা করবে। লক্ষ লক্ষ রোহিঙ্গাকে তোমাদের দেশে আশ্রয় দিয়েছ এবং এটি একটা বার্নিং ফ্যাক্টর, বার্নিং ইস্যু তোমাদের জন্য। আমরা এটি সমাধান করবে মায়ানমার সরকার এবং প্রয়োজনে আরাকান আর্মির সাথেও তারা যোগাযোগ করে এই সমস্যার সমাধান করবে, তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আর এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হলো বাংলাদেশের প্রধানমন্ত্রীর চতুর্থ চীন সফর। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা। করোনা টেস্টের 15,460 ভুয়া ও জাল রিপোর্ট প্রস্তুত করে প্রতারণার অভিযোগে আলোচিত জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডাক্তার সাবরিনা চৌধুরী এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক আবুল কালাম আজাদ সহ 7 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া বাদী হয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে ঢাকা 1-এ মামলাটি দায়ের করেন বলে দুদক সূত্রে জানা গেছে। মামলার অন্য আসামিরা হলেন জেকেজি হেলথ কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক আরিফুল চৌধুরী, অফিস স্টাফ আসম সাইদ চৌধুরী, হুমায়ুন কবির ওরফে হিমু, তানজিনা পাটোয়ারি ও জেকেজি হেলথ কেয়ারের মালিক জেবুন্নেসার রিমা। এজাহারে বলা হয়েছে আসামি ডাক্তার সাবরিনা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কার্ডিয়াক সার্জারি বিভাগের রেজিস্ট্রার হিসেবে কর্মরত থাকাকালে অসৎ উদ্দেশ্য এবং কর্তৃপক্ষের বিনা অনুমতিতে তৎকালীন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও অন্যান্যদের যোগসাজশে অভিজ্ঞতাহীন, নিবন্ধনবিহীন, ট্রেড লাইসেন্সবিহীন ওভাল গ্রুপের নাম সর্বস্ব প্রতিষ্ঠান জেকেজি হেলথ কেয়ারকে কোভিড-19 নমুনা সংগ্রহের জন্য অনুমতি পাইয়ে দিতে সহযোগিতা করেন। সরকারি হিসেবে দেশে চাহিদার তুলনায় অনেক কৃষি পণ্যের উৎপাদন পর্যাপ্ত। তারপরও চাল, পেঁয়াজ, আলু সহ বেশ কিছু পণ্য আমদানি করতে হচ্ছে। বিশ্লেষকরা বলছেন সঠিক পরিসংখ্যান না থাকাই এই সমস্যা। আমদানি চাহিদার সঠিক হিসেব না থাকলে কৃষি নীতি প্রণয়নে সমস্যা হবে বলছেন বিশ্লেষকেরা। রিপোর্ট করছেন রঞ্জিবুল মিজান। দেশে বছরে আলুর চাহিদা 90 লাখ টনের মতো, আর উৎপাদন হয় 1 কোটির উপরে। তবে ভোক্তা পর্যায় পর্যন্ত আসতে নষ্ট হয় 15% মতো, অর্থাৎ চাহিদা আর যোগান প্রায় সমান থাকে।
অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে আলু রপ্তানি হতো বিশ্বের 16টি দেশে, তবে সেই পরিমাণ কমছে দিন দিন। তার বিপরীতে বেড়েছে আলু আমদানির পরিমাণ। 2023-24 অর্থ বছরে 5,30,000 টন আলু আমদানির অনুমতি দিয়েছিল সরকার। আমদানি করার কারণটা হলো যে বাজারে সরবরাহ পর্যাপ্ত নয় এবং দাম বৃদ্ধি পাচ্ছে, স্বাভাবিকভাবে আমদানির উপর নির্ভর করতে হচ্ছে। একই অবস্থা পেঁয়াজের ক্ষেত্রেও। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেবে গেল অর্থ বছরে দেশে পেঁয়াজের উৎপাদন হয়েছে 38 লাখ টনের মতো। ফসল তোলা আর সংরক্ষণ পর্যায়ে 5 থেকে 7 লাখ টনের মতো নষ্ট হয়েছে। সেই হিসেবে পেঁয়াজ থাকার কথা 30 লাখ টন, আর চাহিদা 20 থেকে 22 লাখ টন। বাণিজ্য মন্ত্রণালয়ের হিসেবে প্রতি মাসে গড়ে 1.5 লাখ টনের মতো পেঁয়াজের চাহিদা আছে দেশে। সেই হিসেবে উদ্বৃত্ত থাকার কথা অন্তত 10 লাখ টন। প্রশ্ন হচ্ছে, চাহিদার তুলনায় উৎপাদন বেশি থাকার পরেও কেন কমানো হচ্ছে না আমদানি নির্ভরতা? এগ্রিকালচার আমার মনে হয় যে সমস্যা আছে। এগ্রিকালচার আমরা সবসময়ই রেকর্ড পরিমাণ উৎপাদন করে যাচ্ছি, কোনো বছরই আমরা আগের বছরের চেয়ে কম করি না, কিন্তু দাম বেড়েই যাচ্ছে। একই দশা রসুনেও। সরকারি হিসাব বলছে বছরে এই পণ্যটির চাহিদা 5.5 লাখ টনের মতো। বিপরীতে বিদায়ী মৌসুমে ফসল উৎপাদন হয়েছে 6.5 লাখ টনের বেশি। এরপরেও উন্নত মানের কারণে বছর জুড়ে চাহিদা থাকে চীন থেকে আনা রসুনের। সেই তালিকায় যুক্ত হয়েছে গাজর, টমেটো আর কাঁচামরিচ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে 2023-24 অর্থ বছরে আলু, পেঁয়াজ, আদা, রসুন মিলিয়ে 34,83,000 টন কৃষি পণ্যের আমদানির অনুমতি দেওয়া হয়েছিল। বিশ্লেষকদের ধারণা, মাঠ পর্যায়ে সঠিক পরিসংখ্যান সামনে আসছে না। উৎপাদনের যে চিত্র দেখানো হচ্ছে, প্রকৃত উৎপাদন তার চেয়েও কম। উৎপাদনের সঠিক পরিসংখ্যান যদি থাকে তাহলে ভবিষ্যৎ পরিকল্পনাও আমরা সঠিকভাবে করতে পারি, এবং উৎপাদন স্বাভাবিক হলে কোনো অবস্থাতেই বাজারে সংকট সৃষ্টি হয় না, এবং এখানে যারা ব্যবসায়ী আছে এবং তাদের যে সিন্ডিকেট আছে সেটা কারসাজি করার সুযোগ পায় না। এমন অবস্থায় সরকারের নীতি প্রণয়ন আর আমদানি চাহিদা নির্ধারণের স্বার্থে পরিসংখ্যানগত ভুল সংশোধনের তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। পরামর্শ দিয়েছেন কৃষির আধুনিকায়নের মাধ্যমে উৎপাদন বাড়ানোর। রঞ্জিবুল মিজান, মাছরাঙা সংবাদ, ঢাকা। সরবরাহ বাড়ায় এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে দেশীয় ও আমদানিকৃত রসুনের দাম কমেছে কেজিতে 40 টাকা থেকে 60 টাকা। আগে প্রতি কেজি দেশি রসুন 220 টাকা থেকে 260 টাকায় বিক্রি হলেও এখন এর দাম 180 থেকে 200। এছাড়া আমদানি করা চায়না রসুন 180 টাকা দরে বিক্রি হচ্ছে, যা আগে ছিল 240 টাকা। রসুনের দাম কমায় খুশি নিম্ন আয়ের মানুষজন। হিলিবাজারের রসুন বিক্রেতারা জানিয়েছেন, মৌসুম শেষ হয়ে যাওয়ায় দেশীয় রসুনের সরবরাহ কমে গিয়েছে। বর্তমানে নাটোর সহ দেশের বিভিন্ন অঞ্চলে দেশীয় নতুন রসুন উঠতে শুরু করেছে। এছাড়া চায়না থেকেও দেশের রসুন আমদানি শুরু হয়েছে। এতে দেশের বাজারে রসুনের দাম কমেছে। নদ নদীর পানি কমতে শুরু করায় দেশের বিভিন্ন স্থানে বন্যার পানি নামতে শুরু করলেও মানুষের দুর্ভোগ কমেনি। সিলেট, সিরাজগঞ্জ ও রাজবাড়ী সহ বন্যা কবলিত এলাকায় পানিবন্দী মানুষের মধ্যে দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ। সিলেটে পানি কমার সঙ্গে সঙ্গে ছড়াতে শুরু করেছে পানিবাহিত রোগ। বেশিরভাগই পেটে ব্যথা, ডায়রিয়া ও চর্মরোগে আক্রান্ত হচ্ছেন। জমে থাকা পানি কালো রং ধারণ করে ছড়াচ্ছে দুর্গন্ধ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গত কয়েকদিনে 81 জন ডায়রিয়া, 32 জন শ্বাসতন্ত্রের সংক্রমণ ও 50 জন চর্মরোগে আক্রান্ত হয়েছে। এছাড়া অন্যান্য রোগে আক্রান্ত হয়েছেন আরও 653 জন। এদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। একই অবস্থা সিরাজগঞ্জ ও রাজবাড়ী জেলার বিভিন্ন স্থানে। পেটও বেদনা এবলেও আমার সমস্যা করে, তা বেদনা করে তাপ তাকে লগে ওই দেখো তা বাচ্চা তোর ফাবো ফুলির যেন ফেক ফাবো রাইছিল ঘুমাই না জলার খাব জানি। পানিত নামার পরে অনেক অনেক চুলকানি গোটার মতো হয়। খাওজানি আর মোটা মোটা শাখা বান্ধিলে ফসিয়া ফুজবার হয়। গাজায় একটি স্কুল সংলগ্ন শরণার্থী ক্যাম্পে ইসরায়েলের বিমান হামলায় অন্তত 29 জন নিহত হয়েছে। আহত হয়েছে অর্ধ শতাধিক। মোট প্রাণহানি 38,000-এর বেশি। গতকাল খান ইউনিস শহরের কাছে অস্থায়ী তাঁবুতে থাকা প্যালেস্টাইনিদের উপর হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এ নিয়ে গেল 4 দিনে চতুর্থবারের মতো গাজার স্কুল সংলগ্ন এলাকায় হামলার ঘটনা ঘটল। হামাসের সামরিক শাখার এক সিনিয়র সদস্য ওই এলাকায় লুকিয়ে ছিল বলে দাবি করেছে তেল আবিব। গতকাল খান
ইউনিসের পাশাপাশি দেইর আল বালাতেও হামলা চালিয়েছে ইসরায়েল। এতে বহু ভবন ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকা পড়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। সন্ধ্যার সংবাদ শেষ করছি, তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। কোটা ইস্যুতে হাইকোর্টের রায়ের স্থিতাবস্থার পরও আন্দোলন অব্যাহত। নির্বাহী বিভাগ থেকে স্থায়ী সমাধানের দাবি, দিনভর চরম ভোগান্তি। বাংলাদেশের অগ্রযাত্রায় সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি চীনের। দুই দেশের মধ্যে 21 সমঝোতা ও 7 প্রকল্পের ঘোষণাপত্র সই। সরকারি হিসেবে চাহিদার তুলনায় উৎপাদন পর্যাপ্ত হলেও বাড়ছে কিছু নিত্যপণ্যের আমদানি। সঠিক তথ্যের অভাবকে দায়ী করছেন বিশ্লেষকরা। এই ছিল সন্ধ্যা সংবাদে। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে কাজী রওশন আরা সাকি শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।